সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গে আছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আজাদ মজুমদার, সবাই চেনেন, সাংবাদিক এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলবো বিষয় আগেই জানানো ক্রিকেট কূটনীতির জয় নিয়ে। আজ থেকে শুরু হচ্ছে এসিসির বার্ষিক সাধারণ সভা, 2 দিনের এই সভা, এবং এই সভাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে আসলে নানা ধরনের আলোচনা জল্পনা কল্পনা ছিল। ভারত এক প্রকার বর্জন করেছিল এই সভা, কিন্তু গতকাল গভীর রাতে শেষ মুহূর্তে তারা ভার্চুয়ালি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং ভারতের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ বেশ কটি দেশ, অর্থাৎ পুরো এসিসির সব দেশই কিন্তু অংশ নিচ্ছে। সুতরাং সভাটি এখন পরিপূর্ণ হচ্ছে। এতে ক্রিকেট কূটনীতির কি পরিমাণ জয় হলো, বাংলাদেশের কি লাভ হলো, কিংবা ভারত পাকিস্তানের দূরত্ব, ভারত বাংলাদেশের দূরত্বে আসলে কোনো প্রভাব পড়ছে কিনা, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আজাদ মজুমদার, আমরা সবসময় খেলায় বলি যে খেলা আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, কিন্তু সেটা খেলার যারা পরিচালনা করেন তাদেরকে দেখলেও বোঝা যায়, এবং খেলায় যা প্রভাব আলোচনা হয়, সিদ্ধান্ত আসে, সেটাও দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং এই জায়গাটায় আপনার অবস্থান কিংবা ব্যাখ্যাটা আসলে কি, যে খেলা এবং রাজনীতি একসাথে চলে নাকি চলে না? প্রথম কথা হচ্ছে, যদি আপনি বাংলাদেশের অবস্থান দেখেন, বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে ধারাবাহিক। বাংলাদেশ কিন্তু কখনোই খেলার সাথে রাজনীতিকে মিশায়নি। বাংলাদেশ কখনো রাজনৈতিক কারণে কোনো দেশের সাথে সফর বন্ধ করেনি, কারো সফর আটকে দেয়নি, বা কোনো দেশে যাবে না এরকম কোনো সিদ্ধান্ত কখনোই নেয়নি, কোনো সরকারের আমলে নেয়নি। বাংলাদেশ এই ক্ষেত্রে সবসময় খেলাটাকে খেলার মতো করে দেখতে চেয়েছে, এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার একইভাবে সবসময় এই খেলার এই নীতিটাই বিশ্বাস করে এসেছে, এবং এই নীতিটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আপনি দেখেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর একটা টুর্নামেন্ট স্থগিত হয়েছে, নারীদের বিশ্বকাপ, কিন্তু সেটা সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না, সেটা ছিল পুরোপুরি নিরাপত্তাজনিত একটা ইস্যু। এর বাইরে আমাদের এখানে আমরা সবসময় চেয়েছি সব দেশ আসুক, সেই আমাদের প্রতিবেশী দেশগুলো আসবে, অন্যান্য পশ্চিমা দেশ যারা ক্রিকেট খেলে বা উন্নত দেশগুলো তারাও আসুক। আমরা সবাইকে সার্বিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, সব দলকে একই রকম নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আনফর্চুনেটলি আপনার 2-1টা দেশ, আমি সব দেশও বলবো না, 2-1টা দেশ তারা এই খেলাটার সাথে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিটাকে মিশিয়ে ফেলে। এটা মূলত জনতুষ্টিমূলক সিদ্ধান্ত, তাদের দেশের মানুষকে এক ধরনের রাজনৈতিক বুঝ দেওয়ার জন্য আমি বলবো তারা খেলাটাকে এটার সাথে মিশিয়ে ফেলে। কারণ এই অঞ্চলের মানুষ তো আপনি জানেন যে খেলা মানে খুবই আবেগপ্রবণ, তারা খেলাটাকে মানে একেবারে অন্তর থেকে ধারণ করেন, এবং কোনো দেশ যদি আরেক দেশের সাথে তার সম্পর্কটাকে মনে করে যে সেই লেভেলে ঘনিষ্ঠ না, তাহলে সে মানুষকে খুশি রাখার জন্য এ ধরনের একটা সিদ্ধান্ত নেন। কিন্তু বাংলাদেশের দিক থেকে আসলে এ ধরনের সমস্যা কখনোই ছিল না, আমার বিশ্বাস ভবিষ্যতেও থাকবে না। আচ্ছা, আমরা যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে মিটিংটার কথা বলছি, আজকে থেকে শুরু হবে, সেখানে ভারত একটা অনড় অবস্থানে ছিল যে ঢাকায় হলে তারা বৈঠকে অংশ নেবে না, ঢাকা ছাড়া অন্য কোথাও হলে অংশ নেবে। মানে এটার কোনো লজিক্যাল কিংবা ব্যাখ্যা আমরা পাইনি যে কেন ঢাকা না হলে কি হবে, কিংবা ঢাকায় হলে কি হবে, কিন্তু তারা সেই কথাটাই বলছিল, এবং শেষ পর্যন্ত তারা সশরীরে আসেনি, ভার্চুয়ালি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে এটা আপনার কাছে অবাক লেগেছে কিনা, যে ঢাকা হলেই তারা বৈঠকটা করবে না? না, এটা তো অবশ্যই অবাক করার বিষয়। ঢাকা ভারতের সাথে তো বাংলাদেশের কূটনীতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ আছে, সম্পর্ক রয়েছে, যোগাযোগ আছে, এবং খেলাধুলার সাথেও খেলাধুলা বিষয়কও যোগাযোগ আছে, খেলাধুলা কিন্তু হচ্ছে। এখন ভারত যদি বলে যে আসবে না, এটা ওই একইভাবে জনতুষ্টিমূলক রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে তারা এসেছে, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যদি বাংলাদেশকে অলরেডি ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানকে বিভিন্ন পর্যায়ে অ্যাভয়েড করে চলে, এখন তারা যদি বাংলাদেশকেও অ্যাভয়েড করে চলে, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে আমি মনে করি যে আর মানে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। কারণ এশিয়াতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইদানিং আফগানিস্তান যোগ হয়েছে, কিন্তু আপনি যদি বলেন যে আপনার যে জনসমর্থনের কথা বলেন বা পাবলিক ক্রেজ যেটাকে আমরা বলি, সেটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টে দেশের সবচেয়ে বেশি। 3টে দেশের মধ্যে আপনি যদি ভারত 2টো দেশকে বাদ দিয়ে দেয় বা 2টো দেশকে অ্যাভয়েড করে যায়, তাহলে কিন্তু এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ পর্যন্ত এটার আর কোনো মানে এটা কোনো পরিণতির দিকে যাবে না, তখন এটা ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে পরিণত হবে। সো আমি মনে করি যে ভারতও এটা উপলব্ধি করেছে এশিয়ান ক্রিকেটের স্বার্থে। ক্রিকেটের আসলে ক্রেজটাই তো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এশিয়ায়। এখন এশিয়ার এই অঞ্চলের এই ক্রেজটা এবং এই 5টা দেশকে ঘিরেই, এখন এই 5টা দেশের মধ্যে 2টো অন্যতম দেশ যেখানে জনসমর্থন ক্রিকেটের ব্যাপক এবং জনপ্রিয়তার কোনো ঘাটতি নাই। আপনি যদি সেই 2টা দেশকে আলাদা করে রাখেন,
বা সেই দুইটা দেশকে অ্যাভয়েড করে যান, তাহলে আর এশিয়ার ক্রিকেটের যে ক্রেজটা, সেই ক্রেজটা ভারত চাইলেও ধরে রাখা সম্ভব হবে না। কিন্তু আপনি বলছিলেন যে ভারত সেটা বুঝতে পেরেছে, আসলেই কি বুঝতে পেরেছে? কারণ ভারত পাকিস্তানে যে খেলবে না, একদম অঘোষিত সিদ্ধান্ত কিন্তু ঘোষণা দেয়া, তারপরে পাকিস্তানও সেটার পাল্টা নিয়েও অনেক সময় স্ট্রিক্ট থাকতে পারে না, আইসিসিও ঠিক একইভাবেই চলে ভারতের সিদ্ধান্তকে কেন্দ্র করে। আমি বলছি যে ভারতের এই আধিপত্যবাদ, সেখান থেকে আসলে ক্রিকেটকে মুক্তি দেওয়ার কোনো উপায় আছে কিনা? দেখেন, ভারতকে বাদ দিয়ে আসলে বাণিজ্যিকভাবেও চিন্তা করা সম্ভব কিনা, বাস্তবতা কি বলছে? ভারত আর পাকিস্তানের বিষয়টা একটু অন্যরকম। ওকে, তারা খণ্ড খণ্ড অনেকগুলো যুদ্ধ করেছে, তাদের মধ্যে তাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে যেটা অনেক সময় চাইলেও রিপেয়ার করা কঠিন। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটা তো সেরকম না। বাংলাদেশ ভারত সম্পর্কটা বাংলাদেশের দিক থেকে বরাবরই বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সবসময় ভারতের বন্ধুত্ব চেয়েছে, বাংলাদেশ ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে, এখনও চায়। এবং বাংলাদেশ মনে করে যে দুই দেশের মধ্যে রাজনৈতিক যে ইস্যুগুলো আছে সেগুলোকে একসাথে এক পাশে রেখে দ্বিপাক্ষিক আরও অনেক বিষয় আছে যেগুলো আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, ভারত কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভারত থেকে প্রচুর পণ্য আমদানি করে, রপ্তানি যদিও খুব অল্প করে। তার মানেটা হচ্ছে কি, আপনার অর্থনৈতিক সম্পর্কটা অটুট আছে, এখনও চালু আছে। আপনার সামাজিক সম্পর্ক বাংলাদেশ আর ভারতের মানুষের মধ্যে যে এক ধরনের ঐতিহাসিক এক ধরনের আমি বলবো যে সম্পর্ক আছে এই দুই দেশের মানুষের মধ্যে। তো এগুলো তো চাইলেই চট করে আপনি এগুলো ভুলে যাওয়া সম্ভব না। আর বাংলাদেশ আর ভারত কোনো ফ্রন্টে কোনো যুদ্ধও করছে না, কখনো করেও নি। সো ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা, বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা ভিন্ন রকম। না, একেবারেই না। এক্ষেত্রে শুধুমাত্র সদিচ্ছাটাই যথেষ্ট, আর কোনো কিছু না। বাংলাদেশের দিক থেকে সেই সদিচ্ছাটা সবসময় আছে, ভারতের দিক থেকে এই সদিচ্ছাটা থাকলে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভারত কি, যেভাবে আমরা দেখছি যে ভারত কি আসলে সেভাবে দেখে? বাংলাদেশের সিরিজ তারা স্থগিত করেছে, এশিয়া কাপের মিটিংয়ে আসতে চায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। সেই জায়গাটায় পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্ক, ক্রিকেটে আমি বলছি, বাংলাদেশকেও আসলে তারা সেভাবেই দেখছে কি? আমার মনে হয় না। এটা তাদের হয়তো সাময়িকভাবে হয়তো তাদের মনে কোনো কারণে তাদের ক্ষোভ থাকতে পারে, কিংবা তাদের কাউকে তাদের অভ্যন্তরে তাদের কাউকে খুশি করার জন্য তারা এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা এখনো সেরকম পর্যায়ে যায়নি, এবং আমার মনে হয় খুব শিগগিরই হয়তো এটা স্বাভাবিকের দিকেই এগিয়ে যাবে। এই মানে সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে, যেটা আপনি বললেন, যেটা শুভ লক্ষণ যে ভারত যোগ দিচ্ছে এই সভায়। সেটার কারণটা কি মনে হয় আপনার কাছে, যে এই কূটনীতিক বিজয়টা কার? বাংলাদেশের, যে বাংলাদেশ আয়োজক ছিল, নাকি মহসিন নাকভি পাকিস্তানের যিনি চেয়ারম্যান পিসিবির এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান? মানে এটা আসলে সামগ্রিকভাবে ক্রিকেটের বিজয়। আমি আপনাকে শুরুতেও বলেছি যে এই অঞ্চলে 5টা দেশ টেস্ট খেলে, আরেকটা দেশ নেপাল, তারা টেস্ট না খেললেও তাদের এখানেও ক্রিকেট বিপুল জনপ্রিয় একটা। এই অঞ্চলে আসলে মানে একটা দেশ আরেকটা দেশ থেকে যদি ক্রিকেটের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় বা ক্রিকেটীয় আইসোলেশনে চলে যায়, তাহলে সেটা কারোর জন্যই মঙ্গলজনক। ভারত পাকিস্তান যখন ক্রিকেট খেলে তখন কিন্তু দুই দেশের মানুষই মানে আগ্রহ নিয়ে দেখে। এমন না যে শুধুমাত্র পাকিস্তানের দর্শকরা দেখে, ভারতের দর্শকরা দেখে না। একইভাবে ভারতের ক্রিকেটটা এক সময় এক পেশে ছিল, কিন্তু এখন কিন্তু এটাও কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবং বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যে কয়টা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়, সেই কয়টা ক্রিকেটীয় কোয়ালিটি যেমনই থাকুক, কিন্তু মাঠের যে উত্তাপ সেটা কিন্তু সবসময় থাকে। তো এইটা ক্রিকেটে যারা ক্রিকেটে ইনভেস্ট করে তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন। কারণ আপনি যদি ক্রেজটা না থাকে, যদি আগ্রহটা না থাকে দুই দেশের মানুষের মধ্যে, তাহলে যিনি ইনভেস্টর তিনি কেন ইনভেস্ট করবেন? এখন এইটাকে যদি রাজনৈতিক কারণে এই ক্রেজটা, এই দুইটা দেশ আলাদা হয়ে যায় বা এই দেশগুলো পরস্পরের সাথে খেলা বন্ধ করে দেয়, তাহলে সামগ্রিকভাবে ক্রিকেটের থেকে ইনভেস্টমেন্টটাই হারিয়ে যাবে। এবং ইনভেস্টমেন্টটা যদি হারিয়ে যায়, তাহলে ক্রিকেট অ্যাজ এ হোল উইল বি লুজার। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ভারত যে এই সভায় ভার্চুয়ালি হলেও যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা আসলে কোনো নির্দিষ্ট একক দেশের বিজয় না, এটা ক্রিকেটেরই বিজয় সামগ্রিকভাবে। তারপরেও আমাদের নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কি কোনো কারিশমা দেখেন কিনা, যে তিনি আইসিসিতে আগে ছিলেন, তার সাথে যে তার নিজের ক্রিকেটিং ক্যারিয়ার, পরিচয় সব মিলে কি সেটা কোনো ভূমিকা রাখতে পারে? না, অবশ্যই এটার তো একটা ভূমিকা থাকতে পারে। আর যেহেতু আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে আইসিসিতে চাকরি করেছেন, এবং আপনি জানেন যে আইসিসিতে বিভিন্ন পর্যায়ে ভারত
ভারতীয়রাই আসলে প্রাধান্য বিস্তার করে, খুব স্বাভাবিক কারণে তার সাথে তাদের একটা ব্যক্তিগত পর্যায়ে একটা যোগাযোগ থাকতে পারে। তো এই যোগাযোগটা যদি তিনি কাজে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা ওয়েলকাম জানাই। এবং তিনি তো শুধু মাত্র এখন একজন ক্রিকেট বোর্ডের সভাপতি নন, তিনি বাংলাদেশের একটা আইকন এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের একজন মানে অনেকগুলো ইতিহাসের সাথে তার নাম সম্পর্কিত। তো তিনি যখন কোনো অ্যাপিল করবেন তাকে তো আমরা আশা করি যে অন্য দেশের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটররা তাকে সেই রেসপেক্টটা দিবেন এবং সেই রেসপেক্টটার কারণেও হতে পারে যে ভারত শেষ পর্যন্ত রাজি হয়েছে। আপনার কাছে প্রেডিকশন জানতে চাই যে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের শঙ্কা আছে যে ইন্ডিয়া হোস্ট এবারের এশিয়া কাপের, কিন্তু যেহেতু পাকিস্তান ইন্ডিয়া যে খেলবে না সেই ক্ষেত্রে আরব আমিরাতে হতে পারে। ভারত একসময় বলছিল যে এই মিটিংয়ে না যোগ দিলে এশিয়া কাপ নিয়েও তারা কোনো সিদ্ধান্ত দিবে না, এখন কি সেখানেও একটু বরফ গলতে পারে? এশিয়া কাপের ভবিষ্যৎ তো জন্মলগ্ন থেকেই কিন্তু এশিয়া কাপ আসলে খুঁড়িয়ে চলছে। প্রতি কাপ টুর্নামেন্টেই আপনার একই সমস্যা, একই রকম সমস্যা আছে। এক সময় আপনি দেখেছেন যে এশিয়া কাপটা বাংলাদেশ কাপের মতো হয়ে গিয়েছিল, কারণ পরপর টানা বাংলাদেশে হয়েছিল, কারণ অন্যান্য দেশগুলো পরস্পরের দেশে খেলতে রাজি হচ্ছিল না। তো এই সমস্যা এশিয়া কাপে সবসময় ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে, কারণ এই যে রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো খুব সহজে সলভ হওয়ার মতো না, বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে। সো আমরা মনে করি যে এই সমস্যাটাকে নিয়েই, এটাকে ধরে নিয়ে এশিয়া কাপকে এগিয়ে যেতে হবে এবং কোনো না কোনো একটা দেশ পাওয়া যাবে যেখানে এশিয়া কাপটা হবে এবং সবাই অংশ নেবে। তার মানে আপনি আশা করছেন যে এশিয়া কাপ এবারও হবে? নিশ্চয়ই, আমি অবশ্যই আশাবাদী। আচ্ছা, এমনিতে যদি জানতে চাই যে ম্যাচের খেলা, যে আজকে টেবিলের লড়াই হচ্ছে পুরো এশিয়ার, মাঠে বাংলাদেশ পাকিস্তান খেলবে সন্ধ্যায়, সেই জায়গায় বাংলাদেশ পাকিস্তানের সাথে ডমিনেট করছে, সেটা মিরপুরের উইকেটকেও অনেকে কারণ হিসেবে দেখেন। মানে আপনার কাছে হোম অ্যাডভান্টেজের এই ব্যাখ্যাটা কেমন? না, প্রথমত হচ্ছে যে আমাদের দলটা আসলে মানে একটা জয়ের মধ্যেই ছিল। তারা শ্রীলঙ্কাতে জিতেছে, শ্রীলঙ্কাতে তো আর হোম অ্যাডভান্টেজ ছিল না, শ্রীলঙ্কাতে তারা প্রতিকূল পরিবেশেই কিন্তু তারা জিতছে। সো তারা যে মানে তাদের মধ্যে যে উইনিং স্পিরিটটা তৈরি হয়েছে সেটাকে আপনার ওয়েলকাম জানাতে হবে। আর খেলোয়াড়রা তো আর পিচ বানায় না, পিচ বানায় হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটররা বা কিউরেটররা, তারা হলো পিচটা কীরকম হবে সেটা নির্ধারণ করে। সো খেলোয়াড়দের কৃতিত্বকে এখানে খাটো করার কোনো সুযোগ নেই, তারা খেলেই জিতেছে, তাদেরকে যে পিচটা দেওয়া হয়েছে সেটা খেলেই তারা জিতেছে। তবে আমি অ্যাডমিনিস্ট্রেটরদেরকে বলবো যে আমাদের আসলে ক্রিকেটের স্বার্থেই এই ধরনের পিচে খেলা না হওয়াই ভালো। আমরা অতীতেও দেখেছি যে এ ধরনের পিচে খেলা হওয়ার পরবর্তীতে যখন আপনার ট্রু পিচে, যখন কোয়ালিটি পিচে আমাদের টিমটা স্ট্রাগল করেছে। আমি মনে করি যে একটা ভালো পিচে খেলে হেরে যাওয়াও ভালো, মানে আপনি যদি দীর্ঘমেয়াদে চিন্তা করেন, একটা খারাপ পিচে খেলে একটা জয়ের চেয়ে, মানে খারাপ পিচে খেলছে হেরে যাওয়া ভালো, মানে সেই আমি বলছি যে আমাদের টিমটা কিন্তু এখন ডেভেলপিং স্টেজে আছে। আপনি ট্রানজিশনাল ফেজের মধ্যে আমাদের টিমটা প্রবেশ করেছে। আপনি দেখেন যে আমাদের অনেকগুলো সিনিয়র খেলোয়াড় বেরিয়ে গেছে, এখন অনেকগুলো নতুন খেলোয়াড় এসেছে। টিমটা এই ট্রানজিশনাল ফেজে এসে তার যদি স্কুলিংটা হয় খারাপ পিচে খেলার স্কুলিংটা যদি হয়, তাহলে ভবিষ্যতে যখন সে অন্যান্য দেশে গিয়ে কোয়ালিটি পিচে খেলবে তখন সে অবভিয়াসলি স্ট্রাগল করবে। সো এই জন্য বলছি যে এখন যদি সে 2টা ম্যাচ হারেও, কিন্তু কোয়ালিটি পিচে যদি খেলে, কোয়ালিটি অপোনেন্টের এগেইনস্টে 2টা ম্যাচে যদি হারেও, তাহলে হারতে একসময় জিততে শিখে যাবে এবং সেখানে তখন তাকে যে ধরনের আপনার পিচেই খেলতে দেওয়া হোক সেখানে তার অভ্যাসটা তাদের থাকবে এবং তারা জিতবে। কিন্তু আপনি খারাপ পিচে 2টা ম্যাচ জিতলেন, বেশ বাহাবা কুড়ালেন, কিন্তু পরবর্তীতে যখন আপনাকে ট্রু পিচে দেওয়া হলো এবং কোয়ালিটি অপোনেন্টের এগেইনস্টে আপনি যখন পড়লেন, তখন আপনার এই শিক্ষাটা বা এই অভিজ্ঞতা বা জয় কোনো কাজেই লাগলো না। ওই আপনার যথারীতি ক্রিকেট তখন এক পায়ে গিয়ে 2 পা পিছিয়ে যাবে। আমরা আরো কথা বলবো আজাদ মজুমদার আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরে আসবে একটু পরেই, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ক্রিকেট কূটনীতির জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আজাদ মজুমদার, সাংবাদিক এবং প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। বিরতির আগে বাংলাদেশ দলকে নিয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে এই দলটা নতুন, তারা তৈরি হচ্ছে। এই দলটার মধ্যে আপনি কেমন দেখছেন, মানে প্রথম 2 ম্যাচ কিংবা শ্রীলঙ্কা সিরিজটাকে যদি মূল্যায়ন করি, দলটার মধ্যে কি আপনার তারকা হয়ে ওঠার কিংবা একটা দল হয়ে ওঠার মানসিকতা কি আপনি দেখেন? আপনি যদি দলের খেলোয়াড়গুলোর দিকে খেয়াল রাখেন, দেখবেন যে এদের বেশ কয়েকজন কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছিল এবং বয়সভিত্তিক ক্রিকেটে যখন তারা খেলেছে তখন কিন্তু তারা আসলে বিশ্বের কোনো শক্তিকেই মানে একেবারে বিশেষভাবে একটা শক্তির সামনে নুয়ে পড়েছে, বিষয়টা এরকম না। অন্য সব দেশের সাথেই, অন্যান্য দেশের বয়সভিত্তিক দলগুলোর সাথেই আপনার তারা সমানতালে লড়াই করেছে, চোখে চোখ রেখে লড়াই করেছে তারা বয়সভিত্তিক। কিন্তু যখন মানে
বিষয়টা ভয়েস ভার্সাস ম্যান হয়, তখন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ আমাদের দলে এরা যখন মানে খুব অল্প বয়সে এদের অভিষেক হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, তখন কিন্তু পরবর্তী তখন আর তারা আর সেই মানসিকতাটা ধরে রাখতে পারে না। তো তাদের মধ্যে অনেকেই আছে যে এখন এই যে বয়সভিত্তিক ক্রিকেটে আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি সেটাও কিন্তু 5 বছর হয়ে গিয়েছে। সো এখন আস্তে আস্তে তাদের মধ্যে আমি মনে করি যে আস্তে আস্তে কিছু ম্যাচুরিটি আসা শুরু করেছে, এবং এই ম্যাচুরিটিটা তারা যদি বয়সভিত্তিক ক্রিকেটে যে ম্যাচুরিটিটা তারা শো করেছে তাদের লেভেলে, এখন যখন মানে ম্যান ভার্সাস ম্যান যখন লড়াই হবে, তখন যদি তারা সিমিলার ম্যাচুরিটি বা মেন্টালিটিটা শো করতে পারে, আমি মনে করি যে তাদের একটা কম্পিটিটিভ টিম হয়ে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে। তার মানে তারা ম্যাচিউরড হচ্ছে আস্তে আস্তে, আপনি এটা মনে করছেন? আই হোপ। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ জি, আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশ ভারত যে সাম্প্রতিক রাজনৈতিক সমস্যাটা, সেটার জন্যই কি এই ভারতের সভা স্থগিত বা সিরিজ স্থগিত করাটা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভারতের সাথে যে রাজনৈতিক সম্পর্কের যে একটু দূরত্ব তৈরি হয়েছে, সেটার কারণেই কি ক্রিকেটে বাংলাদেশ সফর স্থগিত করেছে কিনা ভারত? মৌখিকভাবে কিংবা লিখিতভাবে তারা যে বিবৃতি দিয়েছে দুই পক্ষ, সেখানে এটা নেই। সেখানে তারা যৌথভাবে আগামী বছর সিরিজটা পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং সরাসরি কি এটা প্রেডিক্ট করা যায় কিনা, কিন্তু না, আমরা এভাবে দেখতে চাই না। কারণ বাংলাদেশের সাথে এর আগে তো অন্য অনেক দেশও কিন্তু ক্রিকেট সিরিজ রিশিডিউল করেছে, অস্ট্রেলিয়া করেছে, ইংল্যান্ড করেছে, তো তাদের সাথে তো কোনো রাজনৈতিক সমস্যা ছিল না। সো ভারতও এটা করতেই পারে, কারণ এই দেশগুলো কিন্তু অনেক ক্রিকেট খেলে, তাদের প্রত্যেকেরই একটা বিজি স্কেজুয়াল থাকে। তারা তাদের খেলোয়াড়দেরকে বিশ্রাম দিতে চাইতে পারে, তারা তাদের সূচির থেকে একটু ব্রিদিং স্পেস বের করতে চাইতেই পারে। ভারত ঠিক আমরা একেবারেই কনক্লুশনে যদি পৌঁছে যায় যে ভারত রাজনৈতিক কারণে এটা করেছে, আমার মনে হয় না সেটা ঠিক হবে। ভারতের দিক থেকে কী কারণে করেছে আসলে সেটা ভারতই ভালো বলতে পারবে, এই ব্যাখ্যাটা তাদের কাছ থেকে আসা উচিত আমি মনে করি। তবে আমরা বাংলাদেশের দিক থেকে আমরা মনে করি যে এটা আমাদের একটা প্রতিবেশী দেশ, ক্রিকেটিং কারণে সে তার সিরিজটাকে রিস্কেজুয়াল করতে চেয়েছে, এবং সেটা খুবই বাস্তব, এটা আগেও হয়েছে। এই সিরিজটা তো হবে, আমরা তো ধরে নিচ্ছি যে এটা আগামী বছর হবে। ততদিনে যদি যদি মনে করেন যে রাজনৈতিক কারণেও হয়ে থাকে, আমাদের দৃঢ় বিশ্বাস যে এখন যে তাদের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা হয়তো আস্তে আস্তে পরিবর্তিত হবে, এবং তারা আসলে তাদের ভুলটা বুঝতে পারবে। কারণ বাংলাদেশ কিন্তু সবসময় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছে, এবং চেয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের পিপল টু পিপল কানেক্টিভিটিটা যাতে বাড়ে, এবং সম্পর্কটা যাতে হয় সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে। এবং এটা খুব বড় কোনো চাওয়া না। আমাদের বিশ্বাস যে ভারতও এটা উপলব্ধি করবে, এবং ভারতেও কিন্তু এই বিষয়ে আস্তে আস্তে জনমত তৈরি হচ্ছে। কারণ কোনো একটা প্রতিবেশীর সাথে বৈরী সম্পর্ক থাকা কিন্তু কোনো দেশের জন্য লাভজনক না। এই জনমতের চাপে হোক, ভারতের উপলব্ধির কারণে হোক, যে কোনো কারণেই হোক, বা অর্থনৈতিক কারণেই হোক, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা খুব দ্রুতই আসলে স্বাভাবিক একটা পর্যায়ে পৌঁছে যাবে, এবং তখন আর এই প্রসঙ্গগুলো আর আসবে না। আচ্ছা, তখন আর এই প্রসঙ্গ আসবে না, কিন্তু আমাদের কূটনীতির এই আলোচনার প্রসঙ্গ আছে। মানে আপনার কি মনে হয় যে ভারতের কথাই যেহেতু আসছে, ভারতের আধিপত্য কিন্তু আসলে বাণিজ্যিক কারণেই মূলত এশিয়া বলি, বিশ্ব ক্রিকেটেই বলি, এই বাণিজ্যিক আধিপত্য যতদিন থাকবে ততদিন কি ভারতের আধিপত্যও থাকবে ক্রিকেটে? না, এটা থাকতে পারে, কিন্তু এটা থাকলে যে আপনার অন্য কোনো দেশ ক্রিকেটে তার কোনো প্রভাব থাকবে না সেটা এরকম না। বাংলাদেশেও কিন্তু আপনার বাণিজ্যিক একটা শক্তি আছে ক্রিকেটের ক্ষেত্রে। অ্যাটলিস্ট আপনি যদি দেখেন, যখন বাংলাদেশ দল বিভিন্ন দেশে সিরিজ খেলতে যায়, বাংলাদেশি কোম্পানিগুলো স্পন্সর করে। বাংলাদেশেও কিন্তু 180 মিলিয়ন মানুষের বাজার, এবং বাংলাদেশেও এই 180 মিলিয়ন মানুষ মোটামুটি প্রত্যেকেই ক্রিকেট ভালোবাসে, জানে, খোঁজখবর রাখে। সো বাংলাদেশেরও একটা বাণিজ্যিক স্ট্রেংথ আছে। আমি মনে করি যে যখন বাংলাদেশ এই স্ট্রেংথটাকে তার ক্রিকেটিং স্ট্রেংথের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, তখন ভারত কেন কোনো দেশের পক্ষে আসলে বাংলাদেশকে অন্তত ক্রিকেটের ক্ষেত্রে উপেক্ষা করা সম্ভব হবে না। তার মানে আপনি মনে করেন যে মানে পুরো সিচুয়েশনটা আস্তে আস্তে চেঞ্জ হবে, মানে ভারত হয়তো বা বাণিজ্যিক দিক থেকে অনেক শক্তিশালী, কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে অন্য দলগুলোর সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ভারত কিন্তু পাকিস্তানে যেতে চায় না, কিন্তু আবার বহুপাক্ষিক কোনো সিরিজে কিন্তু পাকিস্তানের সাথে খেলা মিস করে না এই কারণে যে কারণ ভারত পাকিস্তান খেলা না হলে যারা বহুপাক্ষিক এই টুর্নামেন্টগুলোর আয়োজক, তারা আর্থিকভাবে লোকসানে পড়বে। একইভাবে বাংলাদেশের সাথেও যদি ভারত খেলতে না চায়, আর্থিকভাবে লোকসানে পড়বে। কারণ বাংলাদেশেও কিন্তু একটা বিশাল
ভোক্তা গোষ্ঠী আছে যারা ক্রিকেটের পিছনে তাদের অর্থ ব্যয় করে বা ক্রিকেটে যারা ইনভেস্ট করে, তারা কিন্তু বাংলাদেশের এই ভোক্তা গোষ্ঠীকেও কিন্তু টার্গেট করে। সো চাইলেই আপনি বাংলাদেশকে উপেক্ষা করবেন, বিষয়টা এরকম না। বাংলাদেশের এখন জাস্ট একটু বাংলাদেশের ক্রিকেট টিমটা আরেকটু কম্পিটিটিভ হওয়া প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেট টিমটা যদি আরেকটু কম্পিটিটিভ হয়, তাহলে বাংলাদেশেরও যে বাণিজ্যিক স্ট্রেংথটা আছে এটাকেও ক্যাশ ইন করার জন্য ভারতের কোম্পানিগুলোকেও এখানে আসতে হবে। ধন্যবাদ আপনাকে আজাদ মজুমদার। আমাদের একদমই সময় শেষ, আমাদের শেষ করতে হচ্ছে। এসিসির মিটিংয়ে ক্রিকেট কূটনীতির জয় হয়েছে, এশিয়ার সব দেশ এক পতাকা তলে এসে আজকে মিলিত হচ্ছেন এবং সেখান থেকে আসলে এই নতুনভাবে পুরো এশিয়ার সম্মিলিতভাবে ইউনাইটেডভাবে তারা যাত্রা শুরু করুক, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করছি।